আজকের এই পর্বে আমরা দেখব ঠিক কীভাবে একটা বিপ্লব থেকে জন্ম নেয়া বিশ্ব শক্তি সোভিয়েত ইউনিয়ন ইতিহাসের পাতায় এত নাটকীয়ভাবে উঠে এলো আর তারপর ভেঙে পড়ল। কথাটা কিন্তু বেশ ভাবায়, তাই না? এই একটা লাইনে কিন্তু আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা হলো কিভাবে একটা বিপ্লব থেকে জন্ম নেওয়া বিশ্বশক্তি শেষ পর্যন্ত এমন একটা পরিণতির দিকে এগিয়ে গেল। চলুন এই পুরো আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি, আর সেজন্য আমাদের একটু ইতিহাসের গভীরে ডুব দিতে হবে। তো শুরুটা করা যাক। স্টালিন যুগ দিয়ে তার একটা মূল ধারণা ছিল এক দেশের সমাজতন্ত্র, আর এই একটা আইডিয়াই সোভিয়েত ইউনিয়নের ভবিষ্যৎটা একেবারে বদলে দিয়েছিল। ব্যাপারটা বুঝতে হলে লেনিনের সময়ের সাথে একটু তুলনা করতে হবে। লেনিনের যে নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি ছিল, সেটা ছিল বেশ ধীর গতির, কিন্তু স্টালিন আসলেন একেবারে উল্টো পথে। তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল যাকে বলে অল অর নাথিং, মানে খুব দ্রুত, প্রায় জোর করে শিল্পায়ন করা আর কৃষির উপর পুরো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আর এই বদলের গতিটা কেমন ছিল সেটাই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। দেখুন একবার, ১৯২৮ থেকে ১৯৩২, মাত্র ৪ বছরে ঢালাই লোহা ৩.৩ মিলিয়ন টন থেকে বেড়ে ৬.২ মিলিয়ন টন, কয়লা ৩৫.৪ থেকে ৬৪ মিলিয়ন টন, আর লৌহ আকরিক ৫.৭ থেকে সোজা ১৯ মিলিয়ন টন। মানে উৎপাদন প্রায় দ্বিগুণ, কোনো ক্ষেত্রে ৩ গুণেরও বেশি। অবিশ্বাস্য গতি। তো একদিকে যখন এই বিশাল শিল্পায়ন চলছে, তখন এর আরেকটা দিকও ছিল, আর সেটা হলো কৃষি। স্টালিন কৃষিক্ষেত্রেও একই রকম একটা আমূল পরিবর্তন আনেন, যেটাকে বলা হয় বাধ্যতামূলক সমবায়ীকরণ বা কালেক্টিভাইজেশন। আর হ্যাঁ, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কৃষকদের ওপর রীতিমতো জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এই কালেক্টিভাইজেশন গ্রামের মানুষের জন্য একটা দুঃস্বপ্নের মতো ছিল। কৃষকদের বাধ্য করা হলো তাদের ব্যক্তিগত জমি, সম্পত্তি সবকিছু কলখোস বা যৌথ খামারে দিয়ে দিতে। যার একটা অবস্থা সম্পন্ন কৃষক ছিল, যাদের কুলাক বলা হতো, তাদের হয় সাইবেরিয়ায় পাঠিয়ে দেওয়া হতো, নয়তো মেরে ফেলা হতো। প্রতিরোধও কিন্তু কম হয়নি। এতটাই তীব্র ছিল সেই প্রতিরোধ যে বহু কৃষক সরকারের হাতে তুলে দেওয়ার চেয়ে নিজের পশুগুলোকে মেরে ফেলায় শ্রেয় মনে করেছিল। ভাবা যায়, শুধু ১৯৩০ সালেই দেশের ১/৩ শূকরকে এভাবেই মেরে ফেলা হয়েছিল। এই যে এত অগ্রগতি, এর একটা ভয়ঙ্কর মূল্য কিন্তু দিতে হয়েছিল। চলুন এবার সেই অন্ধকার দিকটা দেখি। এই নিয়ন্ত্রণ, এই সন্ত্রাস আর এর পেছনের মানবিক ক্ষতির গল্পটা শোনা যাক। ৫০ লক্ষ, এই সংখ্যাটা একবার ভাবুন। এই বাধ্যতামূলক সমবায়করণ আর নিপীড়নের ফল ছিল ভয়াবহ দুর্ভিক্ষ, বিশেষ করে ইউক্রেনে, যা হলোডোমোর নামে পরিচিত। সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ মানুষ মারা গিয়েছিল, হয় অনাহারে নয়তো রাষ্ট্রীয় অত্যাচারে। এটা ছিল এক কথায় এক বিশাল মানবিক বিপর্যয়। শুধু কৃষকদের অবস্থায় খারাপ ছিল তা কিন্তু নয়, কলকারখানার শ্রমিকদের জীবনও ছিল এক কথায় নৃশংস। তাদের জন্য এমন সব কোটা ঠিক করা হতো যা পূরণ করা প্রায় অসম্ভব ছিল। এর জন্য দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করতে হতো। কাজে আসতে মাত্র ২০ মিনিট দেরি, চাকরি শেষ। ভাবছেন চাকরি ছেড়ে দেবেন? তার শাস্তি ছিল ২ থেকে ৪ মাসের জেল, আর ছিল গুলাগ শ্রমশিবির। রাষ্ট্র ওখানকার বন্দীদেরকে সস্তা শ্রমিক হিসাবে ব্যবহার করত বড় বড় নির্মাণ কাজে। মানে কোনো স্বাধীনতাই ছিল না। এই নিয়ন্ত্রণ কিন্তু শুধু অর্থনীতি বা রাজনীতির মধ্যে আটকে ছিল না। স্ট্যালিনের রাষ্ট্র মানুষের চিন্তাভাবনা, শিল্প, সংস্কৃতি সবকিছুর ওপরই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। সোশ্যালিস্ট রিয়েলিজম বা সমাজতান্ত্রিক বাস্তবতা, এটাই ছিল শিল্পের একমাত্র গ্রহণযোগ্য রূপ। মানে শিল্পীদের একটাই কাজ ছিল, সরকারের গুণগান করা। আর এই নিয়ন্ত্রণ আর সন্ত্রাসের চূড়ান্ত রূপ ছিল গ্রেট পার্জ। এটা ছিল স্টালিনের নেতৃত্বে একটা নৃশংস রাজনৈতিক অভিযান। এর লক্ষ্য কী ছিল? সহজ, কমিউনিস্ট পার্টির ভেতরে বা বাইরে যারাই তার মতের সাথে মেলেনি বা যাকে হুমকি বলে মনে হয়েছে, তাকেই নির্মূল করে দেওয়া। এই ভয়াবহ অভিযানের পেছনে ছিল গোপন পুলিশ, এনকেভিডি, আর এর নেতৃত্বে ছিলেন নিকোলাই ইয়েজভ, যাকে তার নিষ্ঠুরতার জন্য রক্তাক্ত বামন বলা হতো। তার নেতৃত্বে দেশ জুড়ে যে ট্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, সেই সময়টা ইয়েজভ সিনা বা ইয়েজাভের যুগ নামেই কুখ্যাত হয়ে আছে। এই সন্ত্রাসের মাত্রাটা কতটা ভয়াবহ ছিল
শুধু সংখ্যাটা দেখুন, 6,81,692 জন। এনকেভিডির অফিসিয়াল হিসাব অনুযায়ী শুধুমাত্র 1934 আর 38 এই 2 বছরে এতগুলো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। এটা ছিল আক্ষরিক অর্থেই রাষ্ট্রীয়ভাবে চালানো এক গণহত্যা। এখানেই শেষ না, ইতিহাসকেও নতুন করে লেখা হচ্ছিল, মানে আক্ষরিক অর্থেই মুছে ফেলা হচ্ছিল। যেমন এই নিকোলাই ইয়েজভ, যে একসময় স্তালিনের ডান হাত ছিল, সে যখন স্তালিনের বিরাগভাজন হলো তখন কি হলো? তাকে শুধু ক্ষমতা থেকেই সরানো হলো না, সরকারি ছবি থেকেও মুছে দেওয়া হলো। দেখুন স্তালিনের সাথে তোলা এই বিখ্যাত ছবিটা, পরের ভার্সানে ইয়েজভ একেবারে গায়েব, যেন তার কোনোদিন কোনো অস্তিত্বই ছিল না। তো এত কিছুর পর এই আগুনে গড়া রাষ্ট্রটা তার সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়ল। সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রাশিয়ায় অবশ্য এটা মহান দেশপ্রেমিক যুদ্ধ নামেই বেশি পরিচিত। যুদ্ধের শুরুতে কিন্তু একটা চমক ছিল। 1939 সালে সোভিয়েত ইউনিয়ন নাৎসি জার্মানির সাথে একটা অনাক্রমণ চুক্তি করে, কিন্তু 1941 সালে হিটলার সেই চুক্তি ভেঙে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসে অপারেশন বারবারোসার মাধ্যমে। এরপরের গল্পটা তো ইতিহাস, বিশেষ করে 1942-43 সালের স্টালিনগ্রাদের যুদ্ধ। রেড আর্মি জার্মানদের এমনভাবে হারিয়েছিল যে ওটাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। আর এভাবেই শেষ পর্যন্ত 1945 সালে সোভিয়েত সৈন্যরা বার্লিন দখল করে ইউরোপে যুদ্ধের ইতি টানে। কিন্তু এই বিজয় এমনি এমনি আসেনি। এর জন্য সোভিয়েত ইউনিয়নকে যে মূল্য দিতে হয়েছে তা অকল্পনীয়। এই চার্টটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সোভিয়েত ইউনিয়নের সামরিক আর বেসামরিক নাগরিক মিলে প্রায় 2,66,00,000 মানুষ মারা যায়। তুলনায় দেখুন, জার্মানির ক্ষেত্রে সংখ্যাটা প্রায় 80 লক্ষ আর আমেরিকার প্রায় 4 লক্ষ। পার্থক্যটা বিশাল। ব্যাপারটা অদ্ভুত, তাই না? একদিকে এই বিজয় দেশটাকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, কিন্তু অন্যদিকে এটাই সোভিয়েত ইউনিয়নকে আমেরিকার পাশাপাশি বিশ্বের আরেকটা সুপার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠা করে। আর এখান থেকেই শুরু হয় ঠান্ডা যুদ্ধের মঞ্চ। তাহলে চলুন এবার আমাদের একদম শুরুর প্রশ্নটায় ফিরে যাই। এই যে আগুনের গড়া একটা রাষ্ট্র, এর যে ভিত্তি, সেই ভিত্তির মধ্যেই কি ফাটল ছিল? এর পতনের বীজ কি শুরুতেই বোনা হয়ে গিয়েছিল? কয়েক দশক পর যখন সোভিয়েত ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে, তখন মিখাইল গর্বাচেভ চেষ্টা করলেন কিছু সংস্কার করার। তিনি দুটো নতুন নীতি নিয়ে এলেন। একটা হলো গ্লাসনোস্ত, মানে উন্মুক্ততা বা খোলামেলা আলোচনার সুযোগ, আর অন্যটা হলো পেরেস্ট্রোইকা, মানে পুনর্গঠন, অর্থাৎ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার। কিন্তু সমস্যাটা হলো এই দুটো নীতি একসাথে কাজ করতে পারছিল না। একদিকে গ্লাসনস্ত বা উন্মুক্ততা কমিউনিস্ট পার্টির একছত্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিল, অন্যদিকে পেরেস্ত্রৈকা বা পুনর্গঠনের মতো বিশাল একটা কাজ করতে গেলে ওই পার্টির শক্তিশালী নিয়ন্ত্রণেরই দরকার ছিল। মানে যে দুটো নীতি আনা হয়েছিল সিস্টেমটাকে বাঁচাতে, সেগুলোই একে অপরের বিরুদ্ধে কাজ করা শুরু করল। শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়ালো? যে ব্যবস্থাটা অগুনে গড়া হয়েছিল সেটা নিঃসন্দেহে খুব শক্তিশালী ছিল, কিন্তু এর মধ্যে কোনো নমনীয়তা ছিল না। এটা ছিল একটা লোহার কাঠামোর মতো, বাইরে থেকে মজবুত কিন্তু বাঁকানো যায় না। তাই যখন অবশেষে পরিবর্তনের হাওয়া এলো, তখন এটা বাঁকার বদলে শটাং ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর এটাই আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার দিকে নিয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের পতন কি তার জন্মলগ্ন থেকেই অনিবার্য ছিল? যে পদ্ধতিতে এটাকে তৈরি করা হয়েছিল তার মধ্যেই কি ধ্বংসের বীজ লুকিয়েছিল? উত্তরটা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটা। ভাবার বিষয়, তাই না?